আপনাদের যখন পড়াশোনা স্থবির হয়ে যাচ্ছিল, তখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এক্সিস। এক্সিস একটি আশীর্বাদের নাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে এই লাইভ সেশনটিতে আছি আমি হোস্ট শামীমা জাহিদ প্রীতি। অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বিডিএস প্রথম বর্ষে। আপনারা জানেন এক্সিস আপনাদের জন্য কতটা করে যাচ্ছে। প্রতিদিন, বলতে গেলে প্রতিটা দিনই আপনাদের জন্য বিভিন্ন ধরনের লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। আর লাইভ সেশন গুলো কেন করা হয় জানেন? লাইভ সেশন গুলো এজন্য করা হয় যাতে করে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের সব কনফিউশন, আপনাদের নিজস্ব ভাবনা আমাদের কাছে পৌঁছে দেন। তারপর আমরা আপনাদেরকে গেস্টের সাথে পুরোপুরো একটা অ্যাটাচমেন্টে নিয়ে আসতে পারি। আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এক্সিস এতদূর করছে। তো এক্সিস বলতে গেলে আপনাদের জন্য একটি আশীর্বাদের নাম তো বটেই। ঠিক সেই ধারাবাহিকতা থেকে আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরেকটি লাইভ সেশন, যার আজকে চলছে নবম এপিসোড। দেখতে দেখতে ৪৫ মিনিট রিভিউ ক্লাস অন বায়োকেমিস্ট্রির গুটি গুটি পায়ে আজকে নবম এপিসোডে চলে এসেছি। আপনারা জানেন আজকে গেস্ট কে। বিগত ৮টা এপিসোডে আপনারা তাকে দেখেছেন। তিনি খুবই একজন মেধাবী মুখ, আমার প্রিয়, আপনাদেরও প্রিয়। আপনারা যারা এখন পর্যন্ত ওনাকে চিনেন না, চিনে নিবেন। তিনি খুবই একজন মেধাবী ব্যক্তিত্ব। তিনি হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং অ্যানাটমির মতো সাবজেক্টে অনার্স প্রাপ্ত একজন স্টুডেন্ট। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে তামিমা তারিন জাহরা আপু। আপু অধ্যয়নরত আছেন ইবনে সিনহা মেডিকেল কলেজ, সেশন 2017-18। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ প্রীতি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আপু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন আপনারাও ভালো আছেন। আজকে আমাদের বায়োকেমিস্ট্রি রিভিউ ক্লাসের ৮ম এপিসোডে যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে জেনেটিক্স। আর দেরি না করে আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট সেকশনে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশনটি লিখে ফেলুন। সাথে আপনার প্রিয় বন্ধুকে মেনশন করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনার একটি শেয়ার কিন্তু সারা বাংলাদেশের অনেক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারে আমাদের লাইভ ক্লাসগুলো। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আজকে জেনেটিক্স নিয়ে ডিসকাস করব। এন্ড তোমরা জানো, অলরেডি জেনে থাকবা যে আমাদের এই নবম সেশনে আমরা আজকে আছি। এন্ড তো চলো আমরা শুরু করি। আমরা ইনশাল্লাহ এই 45 মিনিটস রিভিউ ক্লাসগুলোতে চেষ্টা করি তোমাদের সামনে তো মানে আমাদের রিটেন ভাইবা অসপি যা যা আর কি এক কথায় বলা যায় আমাদের লাগবে সবটাই আনার। তো চলো তাহলে আমরা শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে প্রীতি? জি আপু, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আপু ঠিক আপনি আছে তো। কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ আচ্ছা। তো আমাদের জেনেটিক্সটা আমরা জানি যে আমাদের জেনেটিক্স থেকে আমাদের রিটেন এবং ভাইবা পার্টে অনেক কোয়েশ্চেন থাকে, এবং সবচেয়ে বেশি যেটা লাগে যেটা আমাদের রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের এই জেনেটিক্স কার্ডটা। তো প্রথমে আমাদের কিছু জানতে হবে, কি কিওয়ার্ডস জানতে হবে এবং টার্মিনোলজি জানতে হবে আমাদের এই জেনেটিক্সটাকে জানার জন্য। সেটা যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেনাস যে বেস, নাইট্রোজেনাস বেসটা আসলে কি। তোমরা ইতিমধ্যে জানো নাইট্রোজেনাস বেসটা আসলে ভাইবার জন্য একটু লাগে, কারণ এটা আমরা জানি একটা অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কিছু কম্পাউন্ড, এবং there are two types of nitrogenous base, তোমরা অলরেডি জানো, পিউরিন এন্ড পাইরিমিডিন। তো এই ক্লাসিফিকেশনটা একটু জানতে হয়, এবং পিউরিন পাইরিমিডিনের গুলোর ভিতরে যে কি এক্সাম্পল গুলো আছে, যেমন পিউরিনের মধ্যে আমরা জানি এডিনিন গুয়ানিন আছে, পাইরিমিডিনের মধ্যে আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলো আছে। তো এগুলো আমাদের একটু জানতে হয়। এবং এই যে নাইট্রোজেন বেস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর্ম করে আমাদের, যেটাই আমরা বলি যে নিউক্লিক অ্যাসিড এগুলো ফর্ম করতে, ডিএনএ বা আরএনএ যাই বলি। তো নাইট্রোজেনাস বেসগুলোর যারা একটু ভালো করতে চাও তাদের জন্য আমি বলবো যে পিউরিন এবং পাইরিমিডিন বেসের যদি তোমরা স্ট্রাকচারটা একটু আঁকতে পারো, মানে ভাইবাতে মাঝে মধ্যে আমি দেখেছি কিছু কিছু টিচাররা আঁকতে দেন আর কি, জানার জন্য।
তো কমনলি একটা পিউরিন বা একটা পাইরিমিডিন রিং এরকম হয়, আমরা জানি পিউরিন রিংটা অনেক বড় হয়, পাইরিমিডিনটা হচ্ছে সিঙ্গেল বেনজিন রিং এর মডিফিকেশনে হয়। এই জিনিসগুলো একটু জানতে পারলে ভালো। তো এরপর আসি আমরা নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড কি। নিউক্লিওসাইডটা হচ্ছে এই যে নাইট্রোজেন বেস গুলোর কথা বলছি, এদের সাথে যখন আমি পেন্টোজ সুগারটাকে অ্যাড করব তখনই এটা হয়ে যাবে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের এক্সাম্পল যদি বলি, যেমন এডিনোসাইন, গুয়ানোসিন, সাইটোসিন, এগুলো হচ্ছে নিউক্লিওসাইড। এরপর আসি এই যে নিউক্লিওসাইড, তার মানে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেসের সাথে যখন আমি একটা, দুইটা বা তিনটা ফসফেট গ্রুপ অ্যাড করে দিব তখন এটা হয়ে যাবে নিউক্লিওটাইড। এবং নিউক্লিওটাইডের ডেফিনিশনটা লাগে, নিউক্লিওটাইডস আর দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য নিউক্লিক অ্যাসিড which is composed of nitrogenous base, pentose sugar and phosphate groups, and nucleotides are the monomer of the nucleic acid. হ্যাঁ, তো নিউক্লিওটাইডের এক্সাম্পল যদি বলতে চাই, যেমন ধরো অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো সবই আমার নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড থেকে আরেক রিটেনের জন্য এবং ভাইবার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে নিউক্লিওটাইডের ফাংশনটা। তোমরা অলরেডি আমি একটা বলে ফেলছি যে এটা একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে। আরো কিছু নিউক্লিওটাইডের ফাংশন রয়েছে, যেমন এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, যেমন তোমরা অলরেডি জানো সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, এই জিনিসগুলো লাগে। আবার এনার্জি কারেন্সি অফ দ্য সেল হিসেবে ইউজ করা হয়, এটিপি থেকে আমরা অনেক এনার্জি পাই। তারপর কোএনজাইম হিসেবে ইউজ করা হয়, যেমন তোমরা অলরেডি জানো ভিটামিন গুলো, ওয়াটার সলিউবল ভিটামিন গুলো স্পেশালি কোএনজাইম হিসেবে কাজ করে, যেমন নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এগুলো কিন্তু আমার কোএনজাইম হিসেবে কাজ করে। আবার কিছু অ্যাক্টিভ মলিকিউলের যে সিনথেটিক পাথওয়ে গুলো আছে সেগুলোতে কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করে। তারপর আবার অ্যালোস্টেরিক কিছু ফ্যাক্টর এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলোকে রেগুলেট করে, যে সেই অ্যালোস্টেরিক ফ্যাক্টর হিসেবেও কাজ করে। তো এটাই ছিল আমাদের নিউক্লিওটাইডস এর ফাংশন, যেটা রিটেন এবং ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপর যদি আমরা বলি যে এখান থেকে ভাইভাতে আরেকটা জিনিস একটু লাগে, যে একটা টিচাররা আমাদের বেজের নাম বলেন এবং তখন আমাদেরকে বলেন যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের নাম বলতে। তো এগুলো তোমরা পারো আশা করি, এটা কিন্তু খুবই বেসিক একটা ব্যাপার। এবং যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, যেমন এডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন, হ্যাঁ, তো এগুলোর নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের বেলায় দুইটাই, ডিএনএ আরএনএ দুইটার ক্ষেত্রেই লাগবে। যেমন এডিনিনের ক্ষেত্রে, আরএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইড হবে এডিনোসিন আর নিউক্লিওটাইড হবে এডিনোসিন মনোফসফেট। আর যেটা ডিএনএ, সেই ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু নিউক্লিওসাইডটা হবে ডিঅক্সিঅ্যাডিনোসিন আর হচ্ছে ডিঅক্সিঅ্যাডিনোসিন মনোফসফেট, এটা হবে নিউক্লিওটাইড। ঠিক তেমনি ভাবে গুয়ানিন, সাইটোসিনের ক্ষেত্রে সাইটিডিন আসবে, তারপরে ডিঅক্সিসাইটিডিন আসবে নিউক্লিওসাইড হিসেবে। আবার সাইটিডিন মনোফসফেট আসবে, ডিঅক্সিসাইটিডিন মনোফসফেট আসবে নিউক্লিওটাইড হিসেবে। সো তোমরা অলরেডি এগুলো জানো। তবে এখান থেকে দুইটা জিনিস আমরা একটু ভুলে যাই যখনই আমরা এরকম ভাইভাতে বলতে থাকি, তো ইউরাসিল এবং থাইমিনের ব্যাপারটা আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। ভালোভাবে এটা একটু মাথায় রাখতে হবে, কারণ ইউরাসিলটা আমার আরএনএ তে থাকে আর থাইমিনটা থাকে আমার ডিএনএ তে। সো ইউরাসিলের নিউক্লিওসাইডটা হবে আমার ইউরিডিন আর নিউক্লিওটাইড হবে ইউরিডিন মনোফসফেট। আর এখানে কিন্তু কোনো ডিঅক্সি আসবে না। আবার থাইমিনের ক্ষেত্রে কিন্তু ডিঅক্সিথাইমিডিনটা হবে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড হবে ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট। এখানে কিন্তু আবার শুধু থাইমিডিন আসবে না। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হয়। এরপর আসি যে ডিঅক্সি ওয়ার্ডটা আমরা বলি, তো এটা একটা ভাইবা কোয়েশ্চেন যে ওয়াই আমরা ডিঅক্সি ওয়ার্ডটা ইউজ করি, এটার সিগনিফিকেন্সটা কি, ডিঅক্সি কি ইন্ডিকেট করে। ডিঅক্সি মিন্স যে সেকেন্ড কার্বন যেটা আছে সেখানে কোনো অক্সিজেন থাকবে না। নর্মালি আমাদের রাইবোজ সুগার, যেটা রাইবোজ সুগারে আমরা জানি সেকেন্ড কার্বনে একটা অক্সিজেন থাকে, কিন্তু আমাদের ডিঅক্সি রাইবোজ যে সুগার গুলো সেখানে কিন্তু সেকেন্ড কার্বনে অক্সিজেনটা রিমুভ হয়েছে, এই জন্য আমরা বলি ডিঅক্সি। এরপর সে আরেকটা কমনলি রিটেন ভাইবার জন্য পেইড কোয়েশ্চেন বলা যায় যে সোর্স অফ অ্যাটম অফ দ্য পিউরিন নিউক্লিয়াস। এটা রিটেনের জন্য একটা শর্ট লেস কোয়েশ্চেন হিসেবে দিয়ে দেয়, আবার ভাইভাতেও কমনলি জিজ্ঞাসা করে। এবং এই সোর্স অফ অ্যাটম আমরা জানি পিউরিনের 9টা অ্যাটম থাকে এবং তার মধ্যে থেকে 5টা আসে কার্বন থেকে, 5টা কার্বন আসে হচ্ছে 2টা গ্লাইসিন থেকে, 2টা কার্বন আসে 2টা ফলিক অ্যাসিড বা টেট্রাহাইড্রোফোলেট থেকে 2টা আসে এবং একটা আসে কার্বন ডাইঅক্সাইড থেকে। আর 4টা যে নাইট্রোজেন থাকে তাদের মধ্যে 2টা আসে 2টা গ্লুটামিন থেকে, একটা আসে গ্লাইসিন থেকে এবং একটা আসে অ্যাসপার্টেট থেকে। এখন আসি এই যে আমি এই হিসাবটা বললাম, এটা তোমরা যদি ভালোভাবে রিটেনের জন্য সুন্দর হবে যদি তোমরা, এটা একটা ছবি আছে খুব সহজ এবং সুন্দর ছবি, এই ছবিটা দেখে একটু মনে রাখো। এবং সত্যনারায়ণ স্যার বইতে এই ছবিটা অনেক কমপ্লিটলি দেয়া আছে।
আমি বলবো যে তোমরা ছবিটা দেখে পড়বে, তাহলে হবে কি কত নম্বর কার্বন কোথা থেকে আসছে, কত নম্বর নাইট্রোজেন কোথা থেকে আসছে, তোমাদের এই জিনিসটা মনে থাকবে খুব সহজেই, এবং ভাইভাতে ভোলার চান্সটা একটু কম। ছবিটা রিটেনে যদি তুমি ছবিটা এঁকে নামগুলো লিখে দাও, তুমি কিন্তু ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। এরপরে আসি আমাদের পিউরিন সিনথেসিস বা নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের কিছু স্টেপ। হ্যাঁ, তো সবার আগে যদি বলি নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের স্টেপের কথা যদি বলি, আমরা জানি যে একটা আছে ডি নভো সিনথেসিস, তাই না? ডি নভো সিনথেসিসটা আমাদের রিটেন ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে একটা কোয়েশ্চেন খুব কমনলি করা হয় যে এখানে কমিটেড স্টেপ কোনটা। সেকেন্ড যে স্টেপটা সেটা কিন্তু কমিটেড স্টেপ বলা হয়, যেখানে আমার ফসফোরাইবোজাইল পাইরোফসফেট থেকে আমার 5 প্রাইম ফসফোরাইবোজাইলামিন তৈরি হচ্ছে। এটা কিন্তু আমার কমিটেড স্টেপ, কারণ এই স্টেপটা কন্ট্রোল হয় ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। আয়োনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট ইনহিবিশন করে এই স্টেপটাকে। যখন এই আইএমপি, এএমপি, জিএমপিটা বেশি থাকে তখন কিন্তু এই স্টেপটা আর হবে না, ইনহিবিটেড হবে। তাই এটাকে আমরা বলি একটা কমিটেড স্টেপ। এরপর আসি আমাদের ডিনোভো সিনথেসিসটা যেহেতু রিটেন ভাইবা দুই জায়গার জন্য একটু লাগে, তোমরা একটু ভালোভাবে পড়ো। তার ভিতরে আরেকটা জিনিস লাগে যে আমরা জানি কনভার্সন অফ দ্য আয়োনোসিন মনোফসফেট থেকে এডিনোসিন মনোফসফেট এন্ড গুয়ানোসিন মনোফসফেট হয়। আর ডিনোভো সিনথেসিসটা শর্টকাটলি পড়বা অবশ্যই, এত বেশি কঠিন ভাবে পড়তে যাবে না, কারণ রিটেনে আমাদের সময় এত থাকে না। তো আয়োনোসিন মনোফসফেট থেকে এডিনোসিন এবং গুয়ানোসিন মনোফসফেট যখন হয়, ফর এক্সাম্পল যখন আয়োনোসিন মনোফসফেট থেকে এডিনোসিন মনোফসফেট হয় তখন কিন্তু অ্যাসপার্টিক অ্যাসিড এবং গুয়ানোসিন ট্রাইফসফেট থাকে। আবার যখন আয়োনোসিন মনোফসফেট থেকে গুয়ানোসিন মনোফসফেট হয় তখন কিন্তু থাকে অ্যাসপার্টিক অ্যাসিড এবং এটিপি। তার মানে জিএমপির সময় এটিপি লাগে আর এএমপি তৈরির সময় লাগে জিটিপি। এটা একটা ভাইবা কোয়েশ্চেন, এটা একটু পড়বা। আর স্টেপগুলো যদি একটু শর্টলি বলি, যে ফার্স্ট স্টেপটাই লিখবো হচ্ছে সিনথেসিস অফ ফসফোরাইবোজাইল পাইরোফসফেট, এন্ড সেকেন্ড স্টেপ এখানে একটা এটিপি ব্রেকডাউন হচ্ছে এমপি তে, এবং পাইরোফসফেট একটা বন্ড ইউজ আপ হয়ে যাচ্ছে। আর তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে সিনথেসিস অফ 5 প্রাইম ফসফোরাইলামাইন, এন্ড থার্ড স্টেপ ইজ সিনথেসিস অফ আয়োনোসিন মনোফসফেট। এই আয়োনোসিন মনোফসফেটটাকে কিন্তু বলা হয় প্যারেন্ট পিউরিন নিউক্লিওটাইড, কারণ এই নিউক্লিওটাইডটা থেকেই আলটিমেটলি আমার পিউরিন যে আদার নিউক্লিওটাইড গুলো আছে সেগুলো আমি পাবো। এরপরের স্টেপটাই হচ্ছে যেটা বললাম, কনভার্সন অফ আয়োনোসিন মনোফসফেট টু এডিনোসিন মনোফসফেট এন্ড গুয়ানোসিন মনোফসফেট। আর সব লাস্ট এবং ফিফথ স্টেপটা হচ্ছে সিনথেসিস অফ এডিপি এটিপি ফ্রম এএমপি এন্ড জিডিপি জিটিপি ফ্রম জিএমপি। এটাই হচ্ছে আমার মেইন ছিল। তো এখন আসি যে এরপর আমাদের আরেকটা জিনিস খুব লাগে, সেটা হচ্ছে পিউরিন যে নিউক্লিওটাইডের সিনথেসিসের কথা বললাম, সেটা ক্যাটাবলিজমটা লাগে। তো ক্যাটাবলিজমটা রিটেনের জন্য খুব লাগে, আবার ভাইবাতে ওইখান থেকে কোরিলেটেড কিছু ছোট ছোট কোয়েশ্চেন করে। যেমন আমরা জানি প্রথমেই একটা পিউরিন নিউক্লিওটাইড নিই, সেটা হতে পারে এএমপি। সাপোজ আমি একটা এডিনোসিন মনোফসফেট নিলাম, এটাকে আমি ক্যাটাবলাইজেশন করব। তো এএমপি থেকে ব্রেকডাউন হয়ে আমার ফসফেট নিউক্লিওটাইডেস এনজাইমের মাধ্যমে একটা ফসফেট গ্রুপটা রিলিজ করে দিবে এবং অ্যাডিনোসিন ফর্ম করবে। এই অ্যাডিনোসিন থেকে আমার কনভার্টেড হয়ে যাবে হাইপোজ্যান্থিনে। এই হাইপোজ্যান্থিনটা ইন প্রেজেন্স অফ জ্যান্থিন অক্সিডেস জ্যান্থিনে কনভার্ট হয়, এবং এই যে জ্যান্থিনটা আমরা পেলাম, এই জ্যান্থিনটা ইন প্রেজেন্স অফ জ্যান্থিন অক্সাইড ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। সেম থিং অ্যাপ্লাইজ ফর দ্য গুয়ানোসিন মনোফসফেট। এখানেও কিন্তু আমরা নিউক্লিওটাইডেস এনজাইম নিয়ে ফসফেট গ্রুপটাকে রিলিজ করে গুয়ানোসিন পাবো। এই গুয়ানোসিন থেকে কিন্তু আমার ডিরেক্টলি জ্যান্থিন পাওয়া যায়। অ্যাডিনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন পেলাম, অ্যাডিনোসিন থেকে কিন্তু হাইপোজ্যান্থিন পেয়েছিলাম, সেখান থেকে আমার জ্যান্থিন অক্সিডেজ দিয়ে জ্যান্থিন করে নিতে হয়েছিল। কিন্তু গুয়ানোসিনের বেলায় আমরা ডিরেক্টলি গুয়ানোসিন থেকে জ্যান্থিন পাই, এবং এই জ্যান্থিন ইন প্রেজেন্স অফ জ্যান্থিন অক্সিডেস এনজাইম ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। তার মানে আমরা জানলাম যে এন্ড প্রোডাক্টে সবসময় ইউরিক অ্যাসিড থাকে। তো সেরাম ইউরিক অ্যাসিডের একটা নরমাল কনসেন্ট্রেশন আছে, সেটা হচ্ছে 3 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। যখনই আমার কোনো কারণে এই ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যাবে, নরমালের থেকে এক্সক্রিয়েশন কম হবে এবং ব্লাডে বেড়ে যাবে, তখন আমাদের একটা কন্ডিশন হয়, এটাকে আমরা বলি গাউট। এই গাউট থেকে আমাদের ভাইবা অনেক কোয়েশ্চেন করে। ফর এক্সাম্পল গাউটের ম্যানিফেস্টেশনটা কি? তো যেমন আমরা জানি গাউটের ক্ষেত্রে জয়েন্ট পেইন হয়, আমরা অলরেডি তোমরা জানো। এবং আরেকটা কথা একটু বলি এখানে, যে জেনেটিক্স কার্ডটা পড়ার সময় এবিসির পাশাপাশি আমি একটু প্রেফার করতাম, মানে আমরা পড়তাম, ভালো লাগতো এবং মনে হয়েছিল যে কনসেপ্টটা একটু সহজ ভাবে ক্লিয়ার করা যাচ্ছে। তো লিপিন কটসারের বইটা তো আমি সাজেস্ট করবো যে তোমরা জেনেটিক্স এর জন্য এবিসি তো
পড়বি, সাথে হচ্ছে একটু জেনেটিক্সটা পড়বা যারা একটু ভালো করতে চাও। তো এখান থেকে ভাইবার যারা একটু ভালো করে তাদের একটু কোয়েশ্চেন করে যে আমরা গাউটের ট্রিটমেন্ট হিসেবে কি দিই। আমরা অ্যালোপিউরিনল নামে একটা ড্রাগ দিই এবং সেই সাথে পেইন কিলার দিই। এটা হচ্ছে আমাদের গাউটের প্রাইমারি যে গাউট সেটা ট্রিটমেন্ট হিসেবে দিই। এবং এটা আসলে জ্যান্থিন অক্সিডেজ যে এনজাইমটা ছিল সেই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। মানে ইনহিবিট করার কারণে জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করার কারণে হাইপোজ্যান্থিনটা আর জ্যান্থিনে কনভার্ট হতে পারছে না। তো আলটিমেটলি আমার জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিডটাও বেশি বেশি আর তৈরি হতে পারছে না। এবং গাউটের একটা কমন ম্যানিফেস্টেশনই হচ্ছে আমাদের হাঁটুতে ব্যথা হয়, মানে নি জয়েন্টে ব্যথা হয়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর হিউম্যানের ক্ষেত্রে সবসময় পিউরিন ক্যাটাবলিজমের এর প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিডই হবে। এবং তারপর যেটা আমাদের লাগে সেটা হচ্ছে স্যালভেজ পাথওয়ে নামে একটা পাথওয়ে আছে। এই পাথওয়েটাতে আমরা দুইটা এনজাইম ইউজ করি। এই দুটো এনজাইমের নাম আমাদের একটু জানতে হয়। একটা হচ্ছে অ্যাডিনিন ফসফোরাইবোজাইল ট্রান্সফারেজ এনজাইম, আর একটা হচ্ছে হাইপোজ্যান্থিন গুয়ানিন ফসফোরাইবোজাইল ট্রান্সফারেজ এনজাইম। এই দুটো এনজাইম কি কি মানে রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করছে এটা আমাদের একটু ভাইবার জন্য লাগে। এবং আরেকটা ভাইবার একটা কোয়েশ্চেন যে লিশ নাইহান সিনড্রোম বলে একটা টার্ম আছে। এই লিশ নাইহান সিনড্রোমটা কি এটা একটু ভাইবাতে যারা একটু ভালো করো তাদের জন্য জানতে জিজ্ঞাসা করে। এরপর আমরা আসি পাইরিমিডিন নিউক্লিওটাইডের কথা। আমরা এতক্ষণ পিউরিনে ছিলাম। তো পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিসে এখানে আমরা জানি ডিনোভো সিনথেসিস আছে। তো ফার্স্ট এখানে কিছু র ম্যাটেরিয়ালস লাগে যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামাইন, কার্বন ডাইঅক্সাইড, টেট্রাহাইড্রোফোলেট আর হচ্ছে রাইবোজ 5 ফসফেট সুগার। তো ডিনোভো সিনথেসিসে তোমরা স্টেপগুলো একটু পড়বা। এবং ওখানে যেমন আমার আয়োনোসিন মনোফসফেটটা ছিল পিউরিনের জন্য প্যারেন্ট পিউরিন নিউক্লিওটাইড, এখানে কিন্তু আমার অর্টিডিন মনোফসফেটটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিওটাইড অফ পাইরিমিডিন। এটা একটা ভাইবা কোয়েশ্চেন। আর স্টেপগুলো তোমরা একটু জেনে নিও, কারণ স্টেপগুলো এখানেও লাগে। এবং সোর্স যেমন আমরা পিউরিনের ক্ষেত্রে পিউরিন নিউক্লিয়াসের ক্ষেত্রে সোর্সগুলো জেনেছিলাম রিটেন ভাইবার জন্য, ঠিক তেমনি এখানেও কিন্তু আমাদের এই 6টা অ্যাটমের সোর্সটা একটু আমাদের জানতে হয়। তো এরপর আসি আমাদের আরেকটা ক্যাটাবলিজম লাগে, সেটা হচ্ছে পাইরিমিডিন নিউক্লিওটাইডের ক্যাটাবলিজম। এবং পাইরিমিডিন থেকে আমরা কয়েকটা জিনিস পাই, যেমন অ্যাসিটাইল কোয়ে পাই, তারপর কার্বন, এটাকে আমরা আবার বিটা অ্যালানিনও বলি, এন্ড প্রোডাক্ট পাই। আবার পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া, আর পাই হচ্ছে সাকসিনাইল কোয়ে, যেটাকে আমরা বলি বিটা অ্যামাইনো আইসোবিউটাইরেট। তার মানে এই এন্ড প্রোডাক্টটা নিয়ে কিন্তু খুব ইজিলি ভাইবাতে জিজ্ঞাসা করে, এমসিকিউ তো জিজ্ঞাসা করে, মানে এমসিকিউ তে আসে। কারণ আমরা তিনটে এখানে পয়েন্ট আছে, যেমন ধরো অ্যাসিটাইল কোয়েকে যে বিটা অ্যালানিন বলে এটা জানতে হবে, আবার সাকসিনাইল কোয়ে বা হচ্ছে বিটা অ্যামাইনো আইসোবিউটাইরেট এটাও একটু জানতে হবে। সো আর আর হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে গ্রস ডিফারেন্সটা ভাইবার জন্য লাগে, মাঝে মধ্যে রিটেনেও কিন্তু এটা চলে আসে। এরপরে আসি নিউক্লিক অ্যাসিড। তোমরা অলরেডি জেনে গেছো যে নিউক্লিক অ্যাসিডের র ম্যাটেরিয়ালস বলি, বা আসলে যদি বলি যে একটা প্রত্যেকটা, যেমন আমরা পড়েছি না কার্বোহাইড্রেটের জন্য আমাদের একটা ইউনিট হচ্ছে গ্লুকোজ, তারপর প্রোটিনের জন্য অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক তেমনি নিউক্লিক অ্যাসিডের জন্য কিন্তু ইউনিট হিসাবে কাজ করে নিউক্লিওটাইড গুলো। এবং আমাদের এখানে আমরা জানি 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে আমাদের ডিফারেন্সটা জানতে হবে। আর ডিএনএ থেকে আমাদের জানতে হবে ডিএনএ স্ট্রাকচারটা, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে একটা রুল আছে, সেটাকে আমরা বলি 4 গ্রাফস রুল, এটা আমাদের একটু জানতে হয়। তো রিটেনের জন্য ডিএনএ থেকে খুব যেহেতু প্রশ্ন আসে সেহেতু আমি বলবো তোমরা একটু ছবিটা আঁকা শিখবা। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আঁকতে পারলে অনেক ভালো। আচ্ছা, আরেকটা রিটেনের কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এটাও মাঝে মধ্যে চলে আসে, যেমন আমাদের হিস্টোন প্রোটিন, এই জিনিসগুলো একটু জানতে হয়। যে আমরা জানি নিউক্লিয় প্রোটিন একটা কনজুগেটেড প্রোটিন, এখানে একটা হিস্টোন পার্ট থাকে, একটা নন হিস্টোন পার্ট থাকে। হিস্টোন পার্টের মধ্যে কি থাকে, নন হিস্টোন পার্টে কি থাকে, এগুলো কিন্তু ভাইবাতেও খুব লাগে। এরপর যেটা ভাইবার জন্য লাগে সেটা হচ্ছে ডিএনএ অর্গানাইজেশনটা। এটা কয়েকটা স্টেপ আছে, যেমন হিস্টোন কোর সিনথেসিস, তারপর ফর্মেশন অফ নিউক্লিওজোম, তারপর ফর্মেশন অফ পলিনিউক্লিওজোম স্ট্রিং, দেন ফর্মেশন অফ ক্রোমাটিন, দেন ফর্মেশন অফ ক্রোমোজোম। তো এই জিনিসগুলা, তারপর হচ্ছে কিছু ডিএনএ কয়েলিং এর কিছু অর্ডার থাকে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি যে কয়েলিং, এই জিনিসগুলো একটু ভাইবাতে জিজ্ঞেস করে। বিশেষ করে ডিএনএ এর অর্ডারটা, কয়েলিং এর যে অর্ডারটা বললাম, এই অর্ডারে কোন অর্ডারে কি হচ্ছে এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট।
ডিএনএ অর্গানাইজেশনের সময় তোমরা হিস্টোনের কোরের ছবি আঁকতে পারো, এটা আঁকলে মার্কস একটু ভালো আসবে। আরেকটা ছবি আঁকতাম আমরা, সেটা হচ্ছে গিয়ে দেখবে এবিসি তে খুব সুন্দরভাবে দেয়া আছে কতগুলো হিস্টোন একসাথে করে একটা ওভারঅল একটা ডিএনএ সিনথেসিসের স্টেপ গুলো দেয়া আছে, তোমরা ওটাও আঁকতে পারো। ওটাও আমার কাছে মনে হয়েছিল আমরা এঁকেছিলাম এবং ওটা একটু প্র্যাকটিস করলে সহজ। এরপর আসি আমাদের কমনলি যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মানে এই যে নিউক্লিক অ্যাসিড গুলো আছে মানে ডিএনএ, স্পেশালি ডিএনএ, এটার কথা আমরা বলছিলাম। তো ডিএনএ থেকে আমাদের অনেক কিছুই লাগে, যেমন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো লাগবে। আর আরএনএ যেটা ছিল, আরএনএ হচ্ছে আমরা জানি আরএনএ কিছু টাইপস আছে, আরএনএ এর টাইপস গুলো সম্পর্কে একটু ডিটেইলস জানতে হবে, কত পার্সেন্ট কোথায়, কত পার্সেন্টেজটা কোথায় থাকছে এবং কোন আরএনএ এর ফাংশনটা কি, এই জিনিসটা কিন্তু রিটেনের জন্য খুবই একটা কমন কোয়েশ্চেন। অ্যান্ড সো ফর দ্য ভাইবার জন্যও লাগে। মানে আরএনএ থেকে মেইন কোয়েশ্চেনই হচ্ছে এটা যে আরএনএ টাইপ গুলো এবং তাদের ফাংশন গুলো লিখতে বলে। সো আরএনএটা তোমরা একটু সুন্দরভাবে পড়ে নিবা, এবিসি তে খুব সুন্দরভাবে আরএনএটা দেয়া আছে। আর এখন যদি আমরা ডিএনএ তে চলে যাই, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমাদের যে ডিএনএ এর সবার আগে আমরা অলরেডি অনেক কিছু বলে ফেলছি যে আমাদের 4 গ্রাফ রুল, তারপর অর্গানাইজেশন, স্ট্রাকচার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এরপর আসি আমাদের যে রেপ্লিকেশন থেকে আমাদের ছোটখাটো ভাইভাতে অনেক কোয়েশ্চেনই করে, কিন্তু রিটেনের জন্য জেনেটিক্সে কি সিলেক্টেড কোয়েশ্চেন আছে। যেমন রেপ্লিকেশনের আমাদের র ম্যাটেরিয়ালস গুলো একটু জানতে হয় রেপ্লিকেশনের, তারপর আমাদের এই যে র ম্যাটেরিয়ালস গুলো, তারপর স্টেপ গুলা, কোনটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, কোনটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, কোনটা লিডিং স্ট্র্যান্ড কি, লগিং স্ট্র্যান্ডের ক্রাইটেরিয়াটা কি, তারপর আমাদের কোন স্ট্র্যান্ডটা কোন আমাদের অ্যাপ্লিকেশনটা কোন প্রসেসে হচ্ছে, আমরা জানি সেমি কনজারভেটিভ প্রসেস। তারপর আর র ম্যাটেরিয়ালটা কিন্তু রিটেন ভাইবা দুইটা জায়গার জন্যই খুব লাগে। যেমন আমরা জানি প্রথমে কিন্তু এখানে ডিঅক্সি নিউক্লিওটাইড যে ফসফেট গুলো ছিল সেগুলো লাগবে, তারপর কিছু টেমপ্লেট লাগে, প্রাইমার লাগে, ম্যাগনেসিয়াম আয়ন লাগে, কিছু এনজাইম লাগে। তো ডিএনএ পলিমারেজ এনজাইমটা সম্পর্কে আমাদের একটু জানতে হয়, এবং এখানে ডিএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে কিছু অ্যাসোসিয়েটেড প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো সম্পর্কেও জানতে হয়। এবিসিতে খুব সুন্দরভাবে দেয়া আছে যে প্রাইমেজ এনজাইমের কাজ কি, হেলিকেজ কি করে, লাইগেজ কি করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি। আসলে ভাইভাতে কিন্তু কখনোই তোমাকে বলবে না যে তুমি সব বলো, তোমাকে হয়তো বা র ম্যাটেরিয়ালস গুলোর নাম জিজ্ঞাসা করবে, তারপর বলবে যে আচ্ছা এই এনজাইমের ফাংশনটা কি বা ওই এনজাইমের ফাংশনটা কি। এর জন্য আমি বলবো র ম্যাটেরিয়ালসটা খুব ভালোভাবে জানতে হবে। আর রেপ্লিকেশনের ক্ষেত্রে স্টেপ গুলো একটু ভালোভাবে পড়তে হবে, কারণ রেপ্লিকেশন থেকে খুঁটিনাটি অনেক প্রশ্নই করে। এবং এবিসিটা পড়ার পরেই অবশ্যই তোমরা একটু যারা ভালো করতে চাও তারা লিপিংকট স্যারের বইটা একটু পড়ে দেখবা, ওখানে অনেক ইনফরমেশন পাবা, ওখান থেকে ইনফরমেশন গুলো আসলে আমাদের জন্য খুবই এফেক্টিভ। যেমন আলফা ডিএনএ পলিমারেজ ইউক্যারিওটস এর 5 ধরনের থাকে, আবার প্রোক্যারিওটস এর 3 ধরনের থাকে। এই বিশেষ করে আমরা ইউক্যারিওটস এর বেশি কনসার্ন, আলফা, বিটা, এপসাইলন, ডেল্টা, এগুলোর কাজ কি, পলিমারেজ গুলোর কাজ কি। হ্যাঁ, তারপর আরেকটা থেকে টপো আইসোমারেজ, এই জিনিসগুলো একটু জানতে চায়। আসলে বলেন যে ভাতের ক্ষেত্রে যে একটা ভাত দেখলে বোঝা যায় যে সব ভাত কেমন হয়েছে, সেটাও সেম থিং অ্যাপ্লাইজ ইন দা ভাইবা। হ্যাঁ, তুমি একটু তোমার বলার প্যাটার্ন দেখে টিচাররা কিন্তু বুঝে যাবেন যে তুমি আসলে কতটুকু জানো। তাই কখনো এটা ভাবার দরকার নেই যাচ্ছে আমাকে প্রশ্ন অনেক কম করছে কেন, বা অনেকে এরকম দেখি একটু বলে মাঝে মধ্যে আপু আমাকে তো অনেক কম কোয়েশ্চেন করেছে বা এরকম। তো ব্যাপারটা ওরকম না আসলে। হ্যাঁ, যে তুমি তোমার বলার প্যাটার্ন বা তোমার অ্যান্সার করার প্যাটার্ন দেখে আমাদের টিচাররা কিন্তু বুঝে যান। আচ্ছা, লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড, হ্যাঁ এটা আমাদের একটু জানতে হয়। এবং আমরা জানি ল্যাগিং স্ট্র্যান্ডে একটা ফ্র্যাগমেন্ট থাকে, সেটাকে আমরা বলি ওকাজাকি। কে ফিল করছে, ডিএনএ পলিমারেজ 1 2 3, এই ফাংশনগুলা খুব সুন্দরভাবে লিপিংকটে আছে, তোমরা একটু পড়ে নিবা। যেহেতু এটা বলতে গেলে ক্লাসটা আসলে অনেক লং হয়ে যায়, সো আসলে আমি এটা বলছি না, আর তোমাদেরও আসলে তো সময় নেই। আচ্ছা, এরপর আমরা যদি রেপ্লিকেশনের পর আমরা যাব ট্রান্সক্রিপশনের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের জন্য আমাদের ডেফিনিশনটা লাগবে। আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রসেসটা, ওটাই আমরা ট্রান্সক্রিপশন বলি।
আর ডিএনএ থেকে ডিএনএ তো রেপ্লিকেশন তোমরা সবাই জানো। তো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াটা লাগে, আমাদের ট্রান্সক্রিপশনের ক্রাইটেরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এটা আসলে একটা সেমি কনজারভেটিভ প্রসেস, অ্যাসাইমেট্রিক প্রসেস, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশনের এই যে কিছু স্যালিন ফিচার আছে বা ক্রাইটেরিয়া আছে সেটা খুব লাগে এবং রিকোয়ারমেন্টসটা খুব লাগে। তোমরা এটা একটু পড়ে নিবা। এবং এখানে যে আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড প্রোটিন গুলো আছে, ঠিক যেমন বলেছিলাম ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে, আরএনএ পলিমারেজের ক্ষেত্রেও কিন্তু কিছু ডিটেলস আমাদের জানতে হয়, যেমন টাটা বাইন্ডিং প্রোটিন যেটা, তারপর হচ্ছে কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, টপো আইসোমারেজ, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হয়। এবং এখানে কিন্তু ম্যাগনেসিয়াম ছাড়াও আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন লাগে। আচ্ছা, আর হচ্ছে প্রসেসের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রসেসটা একটু ধারণা রাখবা, কারণ একেবারে যে না জানলে হবে বা ওরকম কিছু না। আর কিন্তু আরএনএ পলিমারেজ এনজাইম সম্পর্কে, তিনটা যে আরএনএ পলিমারেজ আছে, আরএনএ পলিমারেজ 1, 2 and 3, কোনটা কাকে ট্রান্সক্রিপশন করছে আমরা জানি। আরএনএ পলিমারেজ 1টা আরআরএনএ কে করে, আরএনএ পলিমারেজ 2টা হচ্ছে এমআরএনএ কে ট্রান্সক্রিপশন করে, আরএনএ পলিমারেজ 3টা হচ্ছে ট্রান্সফার আরএনএ কে ট্রান্সক্রিপশন করে। সো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। আর এই জন্য আমি অবশ্যই বলবো, তোমরা আবারও বলতেছি যে লিপিংকট স্যারের বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এরপর আসি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন বলে একটা জিনিস আছে, যেটা আমাদের খুব কমনলি জিজ্ঞাসা করে, ভাইভাতেও জিজ্ঞাসা করে এবং রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে এখানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের এমআরএনএ কিভাবে হচ্ছে, টিআরএনএ কিভাবে হচ্ছে, আর আরএনএ কি করে হচ্ছে। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এমআরএনএটা পড়ি, হ্যাঁ, কিন্তু টিআরএনএ আরআরএনএটা আমরা নর্মালি পড়তে চাই না। কিন্তু আমি বলবো যে যারা একটু ভালো করতে চাও, এমআরএনএটা অবশ্যই এটা ফরজ, হ্যাঁ, এটা পড়তেই হবে। যারা একটু ভালো করতে চাও তাদের ক্ষেত্রে আমার সাজেশন হবে টিআরএনএ আরআরএনএটা একটু পড়বা। যে এমআরএনএ এর মতো কঠিনটা পড়তে পারে তার জন্য টিআরএনএ আরআরএনএ কোনো ব্যাপারই না, এটা কিন্তু খুব সহজ। আমরা জানি যে একটা এমআরএনএ, একটা আরএনএ সিনথেসিস হওয়ার পর সেটার আসলে কিছু রাইবোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে কিছু মডিফিকেশন করতে হয় এটাকে ম্যাচিউর করতে, সেটাকে আমরা আসলে বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এন্ড এখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আসলে কিছু প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থাকে, এবং ইউক্যারিওটের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের পোস্ট ট্রান্সক্রিপশনালি আসলে হয়। যেমন এখানে 5 প্রাইম ক্যাপিং হয়, তোমরা জানো যে 7 মিথাইল গুয়ানোসিনটা আসলে 5 প্রাইম এমআরএনএ যে 5 প্রাইম এন্ড থাকে সেই 5 প্রাইম এন্ডের ব্যাকওয়ার্ডলি থাকে, এবং এখানে একটা ক্যাপিং হচ্ছে ট্রান্সলেশনের জন্য যেটা হেল্প করে, এবং এমআরএনএটার কিন্তু স্টাবিলাইজ করে। এবং এটার কিছু 5 প্রাইম ক্যাপিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। আবার তারপর যেটা হয় এডিশন অফ পলি এ টেল, অ্যাডেনিন নিউক্লিওটাইড যে চেইন গুলা থাকে 3 প্রাইম এন্ডে এমআরএনএ, সেখানে আমরা কিছু পলি এ টেল করি, এবং এখানে কয়টা অ্যাডিনিনকে আমরা অ্যাড করি সেটা আমাদের একটু জানতে হয়। এবিসি তে খুব সুন্দরভাবে এটা দেয়া আছে, একটু পড়ে নিবা। এবং এই 5 প্রাইম ক্যাপিং এবং পলি এ টেল চেইন যে অ্যাডিশন হয়, এটার কিছু অ্যাডভান্টেজ আছে, এইটা মিললে আমাদের ভাইভাতে জিজ্ঞাসা করে। তারপর আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের ভিতরে আমাদের কিছু এমআরএনএ এর ভিতরে আমাদের কিছু এমন কিছু ইন্ট্রন বলে কিছু কোড থাকে, যেগুলো আসলে কোডন থাকে, যেগুলো আসলে আমাদের কোনো প্রোটিনকে কোড করতে পারে না, সেগুলোকে আমরা বাদ দিই। এবং এই যে রিমেইনিং যে এক্সন গুলো আছে সেগুলোকে আসলে আমরা একসাথে কেটে কেটে জোড়া লাগানোর টাইপের করি, মানে ইন্ট্রন গুলোকে কেটে নিই, তারপরে এক্সন গুলাকে একটার সাথে আরেকটা জোড়া লাগাই, মানে একসাথে একটা একটা কন্টিনিউশন যাতে হয় প্রোটিন সিনথেসিস, সেজন্য আমরা এই ইন্ট্রন গুলোকে রিমুভ করে দিই, কারণ ওরা তো কোনো প্রোটিনকে কোড করে না। এরপর আসে আমরা কিছু অল্টারনেটিভ এমআরএনএ এর কিছু অল্টারনেটিভ স্প্লাইসিং করি, এটাও একটু জানতে চাই। তবে মেইনলি এখান থেকে ভাইবার কোশ্চেন হচ্ছে 5 প্রাইম ক্যাপিং এবং পলি এ টেল অ্যাডিশন, এখান থেকে কোশ্চেন করে, এটা অ্যাডভান্টেজ, এটা কিভাবে করি, কোন এনজাইম, কয়টা করে আমরা ইউজ করছি, এই জিনিসগুলো একটু লাগে। এরপর আসি টিআরএন এর ক্ষেত্রে, আমরা জানি টিআরএন এর ক্ষেত্রেও আমাদের কিছু 5 প্রাইম এবং 3 প্রাইম এন্ডের কিছু ট্রিমিং করি, মানে এক্সেস কিছু থাকলে সেগুলোকে আমরা মানে করি। এবং এখান থেকেও কিন্তু অ্যান্টিকোডন যে লুপ আছে সেই টিআরএন এর, আমরা জানি টিআরএন এর ছবি, আচ্ছা টিআরএন এর ছবিটা আঁকতে পারতে হবে, হ্যাঁ, টিআরএন তে কয়টা লুপ আছে, এই লুপগুলার কি কি, এই জিনিসগুলো ছবিটা একটু সুন্দর করে আঁকা শিখো, এই ছবিটা আঁকতে দেয় প্রায়। তো টিআরএনএ তে আমরা জানি, টিআরএনএ তো আমরা কিন্তু এই ইন্ট্রন গুলাকে রিমুভ করে এক্সন গুলাকে একসাথে করবো, এবং এটা এই রিমুভালটা হয় হচ্ছে অ্যান্টিকোডন লুপে। এবং এখানে কিছু সিসিএ সিকোয়েন্স, টিআরএনএ এর 3 প্রাইম এন্ডে একটা সিসিএ সিকোয়েন্স আমরা অ্যাড করি, যেটা মিথিওনিনের জন্য লাগে। তারপর আমাদের কিছু বেস স্পেসিফিক পোর্শন, মানে আনইউজুয়াল কিছু বেজের মডিফিকেশন হয়, এরকম কিছু অ্যাক্টিভিটি থাকে।
তারপর আরআরএনএ এর ক্ষেত্রেও আমরা জানি যে এখানে একটা প্রি রাইবোজোমাল আরআরএনএ থাকে, যেটাকে আমরা রাইবোনিউক্লিয়াস দিয়ে প্রিকারসর করা হয়, মানে কাট করা হয়, এবং এখানেও ট্রিমিং করা হয়। আর আরএনএ যে প্রোক্যারিওটস এর জন্য একটা থাকে এবং ইউক্যারিওটস এর জন্য আলাদা থাকে। প্রোক্যারিওটস এর আরএনএ প্রিকারসর মলিকিউলের 23S, 16S এবং 5S আরএনএ থাকে, আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ, 28S, 18S এবং 5.8S। এইটা একটু মনে রাখতে হয়, ভাইবাতে এটা একটু জিজ্ঞাসা করে, যাদেরকে একটু ভালো মার্কস দিতে চাই তাদের জন্য। এরপর আসি যে আমরা ইন্ট্রন এক্সনের কথা বললাম। ইন্ট্রনটা কি? আরএনএ যে সিকোয়েন্সটা কোনো প্রোটিনকে কোড করে না সেটা হচ্ছে ইন্ট্রন, এবং এক্সনটা হচ্ছে যেটা আসলে প্রোটিনের জন্য কোড করবে। এবং এই যে প্রসেসে আমি এটাকে ইন্ট্রন গুলোকে রিমুভ করলাম এবং এক্সন গুলোকে একসঙ্গে করে একটা কন্টিনিউয়েশন তৈরি করলাম, এটাই হচ্ছে আমার স্প্লাইসিং। এই প্রসেসটা হচ্ছে স্প্লাইসিং। এই স্প্লাইসিংটা মাঝে মধ্যে শর্ট নোটে আসে, আবার ভাইবার জন্য একটু লাগে। এরপরে যে ট্রান্সক্রিপশন থেকে আরেকটা কোয়েশ্চেন আমাদের লাগে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। হ্যাঁ, যারা একটু ভালো করো তাদের জন্য মূলত আসলে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা লাগে। রিভার্স ট্রান্সক্রিপশনটা আর মানে এটার মেকানিজমটা শর্টলি একটু জানতে পারলেই হয়। যেমন আমরা এখানে এটা আসলে মেইনলি যে আমরা তো জানি ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস করি, কিন্তু এখানে রিভার্স মানে বুঝতে পারছো যে আরএনএ থেকে আমরা ডিএনএ সিনথেসিস করব, এবং এখানে একটা এনজাইম লাগে যেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম। এটা একটা আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইম, এবং এটা আসলে সবার ক্ষেত্রে থাকে না, কিছু কিছু রেট্রোভাইরাস যেমন এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে থাকে। তারপর আমাদের যে বর্তমানে করোনা ভাইরাস, এখানেও কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে। রিভার্স ট্রান্সক্রিপশন হওয়া মানে সেই ভাইরাসটা অনেক ক্ষতি করে, এবং সেই ভাইরাসের এগেইনস্টে যেহেতু এই ভাইরাসটা কন্টিনিউয়াসলি রূপ বদলাচ্ছে, সো আমরা কিন্তু এটা সম্পর্কে নিয়ে কোনো স্পেসিফিক এটার জন্য কোনো স্পেসিফিক ভ্যাকসিন প্রিপেয়ার করতে পারি না, কারণ এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, রিপিটেডলি আর রিভার ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন হচ্ছিল, ব্যাপারটা তো এরকম, মানে সেন্ট্রাল ডগমা যেটা। তো কিন্তু এখানে যেটা হবে, ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে আবার একটা ডিএনএ হবে। তো বারবার এরকম রিভার্স ট্রান্স, ওই ডিএনএ থেকে আবার এমআরএনএ হবে, আবার ওই এমআরএনএ থেকে আবার আরেকটা ডিএনএ হবে, মানে এরকম বারবার চেঞ্জ হওয়ার কারণে এত চেঞ্জ হয় যে আমরা এটাকে নিয়ে ভ্যাকসিন করতে পারি না। আচ্ছা, আর রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে ডিফারেন্সটা রিটেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা একটু সুন্দর করে পড়বা, পয়েন্ট আকারে একটু লিখবা সুন্দর করে। এরপরের আমাদের টপিকই হচ্ছে, আচ্ছা, সেল সাইকেল বলে একটা জিনিস আমাদের একটু লাগে, এবং আমরা জানি সেল সাইকেলের ডেফিনেশনটা লাগে, ইট ইজ দ্য সাইক্লিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস লিডিং টু সেলুলার রিপ্রোডাকশন ইন রেসপন্স টু এক্সট্রাসেলুলার গ্রোথ ফ্যাক্টরস। এবং এটা আসলে কিছুই না, এটা অল্টারেশন হয়, সেল ডিভিশন এবং ইন্টারফেজ, এই দুইটা জিনিসেরই অল্টারেশন হয়। তো আমরা সেল সাইকেলের ফেজগুলো একটু আমাদের লাগে, কারণ সেল সাইকেলটা কমনলি শর্ট নোটে আসে, আবার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কিছু ফেজ থাকে, দেখো G1 ফেজ, S ফেজ, গ্যাপ G1 বা গ্যাপ 1 এটাকে বলা হয়, এবং S ফেজ মানে বুঝছো তোমরা সিনথেসিস ফেজ, G2 ফেজ এবং M ফেজ বা মাইটোসিস ফেজ। তো এই প্রত্যেকটা ফেজের ইম্পর্টেন্স লাগে, এবং এটা এই ফেজে কি হচ্ছে, কোন ফেজের ফাংশনটা আসলে কি, এটা একটু শর্টলি তোমরা জেনে রাখবা। এখানে দেখো একটু ছবি দেওয়ার চেষ্টা করেছি। G1 ফেজে গ্রোথ হচ্ছে, এবং যেসব সেলগুলোর ভিতরে কোনো ঘাটতি আছে বা কোনো প্রবলেম আছে, রেপ্লিকেশন করতে পারবে না, ওদের প্রবলেম ডিটেক্টেড হয় এই ফেজে এসে, ওরা কিন্তু G0 ফেজে চলে যায়। বা যেসব সেলগুলো কখনো সেল ডিভিশন করবে না, যেমন নিউরন, কার্ডিয়াক মাসেল, তো ওরা কিন্তু এই G0 ফেজে গিয়ে অ্যারেস্ট হয়ে যায় এবং লাইফ লং এই G0 ফেজেই থাকে। তো যারা হচ্ছে যাদের এই যে কিছু জেনেটিক কিছু মডিফিকেশন দরকার হয়, যে কিছু কি বলবো মিউটেশন হয়ে গেছে, সেই মিউটেশন গুলোকে কারেক্ট করে আমরা আবার G1 ফেজে যদি G0 থেকে চলে আসে, তখন কিন্তু আমরা আবার হচ্ছে গিয়ে এখানে S ফেজে আসে। এখানে তোমরা জানো এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপর G2 বা গ্যাপ 2 ফেজে হচ্ছে গিয়ে কিছু সেল ডিভিশনের জন্য কিছু ফাইনাল প্রিপারেশন নেওয়া হয়, তারপরে আমরা মাইটোসিসে চলে যাই। মাইটোসিসের মধ্যে তো তোমরা জানোই কি কি ফেজ থাকে, এটাও একই কথা। এখানে আমরা কিছু কথা বলেছি, যেমন G1 ফেজে সেল আসলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে এবং অর্গানিলস গুলো ডুপ্লিকেশন হয়, আবার সাইটোসলিক কম্পাউন্ড গুলো ডুপ্লিকেশন হয়, কারণ আমরা জানি মাইটোসিসে এসে কিন্তু সবকিছুরই ডিভিশন হবে। আবার সেন্ট্রোজোম যেটা থাকে ওটাও যেহেতু রেপ্লিকেট করার দরকার হয়, কারণ এটা মাইটোসিস যেহেতু হবে, সো এটা সেই প্রসেসে মাইটোসিসের জন্য প্রিপারেশনটা শুরু করা হয় আসলে এই ইন্টারফেস, মানে এই তিনটা ফেসে। হ্যাঁ, মাইটোসিসটা কিন্তু খুবই অল্প সময় দেখো, আর বাকি পুরো সময়টাই হচ্ছে ইন্টারফেস। তো
এই যে আমাদের জি1 ফেজের পরে ডিএনএ যে এস ফেজ এসে রেপ্লিকেশন হচ্ছে, তারপর জি2 ফেজে আমাদের সেলুলার গ্রোথ হচ্ছে, কিছু এনজাইম এবং প্রোটিন সিনথেসিস হচ্ছে, আবার সেন্ট্রোসোমের রেপ্লিকেশনটা কমপ্লিট হচ্ছে। প্রত্যেকটা টাইম একটা স্প্যান আছে, দেখো একটা সার্টেন রেঞ্জ, একটা টাইম স্প্যান আছে, টাইম স্প্যানটা জানতে পারলে ভালো। তো এটা ভাইবাতে খুব খুব জিজ্ঞাসা করে এবং শর্ট নোটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং নট অনলি বায়োকেমিস্ট্রি, তোমরা জানো হিস্টোলজির জন্য তোমাদের এই সেল সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সে আমাদের কিছু টার্মস টু নো, আমাদের কিছু জানতে হবে। এই জেনেটিক্স কার্ড থেকে কিছু আমাদের টার্মস জানতে হয়। যেমন যদি আমরা একটু বলি যে আমাদের ক্রোমোজোমটা কি, এটা জানতে হয়। ক্রোমোজোম আর দ্য ম্যাক্সিমাম কন্ট্রাক্টেড কনডেন্সড অ্যান্ড ভিজিবল থ্রেড অফ ক্রোমাটিন সিন আন্ডার মাইক্রোস্কোপ ডিউরিং মেটাফেজ। ক্রোমোজোম কিন্তু সবসময় ভিজিবল হবে না মাইক্রোস্কোপের নিচে, মেটাফেজ স্টেজেই কিন্তু আমরা ক্রোমোজোমটাকে মানে দেখতে পারবো। এবং ক্রোমোজোমের হচ্ছে গিয়ে রিটেনের জন্য ক্রোমোজোমের ডেফিনেশন এবং ক্রোমোজোমের আমাদের যে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে টাইপগুলো আছে, আমরা জানি 4টা টাইপ আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক। এই যে 4টা টাইপ আছে, এই টাইপগুলা ছবি একটু আঁকতে শিখতে হবে এবং এটা সেন্ট্রোমিয়ারের পজিশনটা একটু লিখতে পারলেই এটা যথেষ্ট। এরপরে আমাদের আমরা জানি যে মেটাফেজ যখন ক্রোমোজোমের কথা আমরা বলি, আমাদের কিছু ফাইবার জন্য কিছু টার্ম লাগে। যেমন আমরা জানি মেটাফেজ স্টেজে যে ক্রোমোজোম, আমরা জানি 46 ক্রোমোজোম বা 23 পেয়ার্স এর ক্রোমোজোম পাই, যেখানে 22 পেয়ার্স হচ্ছে অটোজোম and 1 pair is sex chromosome, and each chromosome has another identical and forms a pair of the with that identical chromosome. হ্যাঁ, এটাই আমরা আসলে হোমোলোগাস ক্রোমোজোম বলি। এবং এই হোমোলোগাস ক্রোমোজোম গুলা কিন্তু অটোজোমের ক্ষেত্রে, যে 22 পেয়ার অটোজোম আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, হোমোলোগাস ক্রোমোজোমটা কি আমরা জানি। হোমোলোগাস ক্রোমোজোমটা রিটেনের জন্য, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা জেনে থাকবে। এটা ডেফিনেশনটা যদি সহজে বলি তাহলে হচ্ছে ক্রোমোজোম অফ দ্য সেম মরফোলজি উইথ দ্য জিনস ইন দ্য সেম লোকেশন। যে ক্রোমোজোমের মরফোলজিটা মানে দেখতে একই রকম এবং তাদের জিনগুলো সেম লোকেশনে থাকবে, তাদেরকেই কিন্তু আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এরপর আসি জিনটা কি। জিনটা হচ্ছে হেরিডিটির ইউনিট, ইট ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি and it is a sequence of DNA that codes a protein. আর ভাইবার জন্য যদি তোমরা বলতে চাও তাহলে এইভাবে সহজভাবে বলতে পারো আরো, যে জিন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য ডিএনএ কন্টেইনিং জেনেটিক ইনফরমেশন। ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। হ্যাঁ, আর স্ট্রাকচারাল ইউনিট কি ছিল ডিএনএ, সেটা হচ্ছে নিউক্লিওটাইড, তোমরা অলরেডি জানো। এবং এই জিনের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, অলরেডি আমরা বলে ফেলছি, একটা হচ্ছে এক্সন এবং একটা হচ্ছে ইন্ট্রন। এবং একটা জিনের ছবি একটু আঁকতে শিখতে হবে, যে এবিসিতে একটা মোটামুটি মরফোলজিক্যাল একটা ফিগার দেয়া আছে, যে 5 প্রাইম এন্ডে 5 প্রাইম ইউটিআর থাকে এবং 3 প্রাইম এন্ডে 3 প্রাইম ইউটিআর থাকে। তারপর কিছু পার্ট থাকে, তোমরা জানো এই কয়েকটা ডিভিশন থাকে, এই ডিভিশন গুলাকে একটু নামগুলো সহ জানতে পারলে ভালো। যেমন এক্সন গুলার আমরা জানি এখানে কিছু জেনেটিক কোড থাকে এবং ইন্ট্রন গুলার ভিতরে কিন্তু কোনো কোড থাকে না এবং এটাকে স্প্লাইসিং করা হয়, অলরেডি আমরা বলে ফেলেছি। এবং এই যে নন কোডিং পার্ট থাকে, এখানে কিছু নন কোডিং পার্টে কিছু টাইপ আছে, যেমন কিছু প্রোমোটর সিকোয়েন্স থাকে, কিছু এনহ্যান্সার সিকোয়েন্স থাকে, সাইলেন্সার সিকোয়েন্স থাকে, আর টার্মিনেশন সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্স গুলোর নামটাও একটু ছবিটার ভিতরে এটার শর্টলি একটু লিখে দিতে হয় আর কি, মাঝে মধ্যে শর্ট নোটে আসে, আবার ভাইবাতেও জিজ্ঞাসা করে। এরপরে আসি ক্যারিওটাইপ কি আর ক্যারিওটাইপিংটা কি, এটাও ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর ক্যারিওটাইপটা হচ্ছে ক্রোমোজোমাল কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অথবা একটা সেলের। হ্যাঁ, এবং সেলুলার যে ক্রোমোজোমাল যে প্রোফাইলটা থাকে, সেই প্রোফাইলটাকে আসলে আমরা এখানে প্রেজেন্ট করা হয়। এবং ক্যারিওটাইপটার মধ্যে আলটিমেটলি থাকে যে ক্রোমোজোম নাম্বার, তারপর সেক্স ক্রোমোজোম এবং অ্যাবনর্মালিটি। যেমন নর্মালি আমাদের পাইবাতে জিজ্ঞাসা করে একটা নর্মাল মেল, বা আমাদের একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করে যে তোমার ক্যারিওটাইপ কি, যেহেতু আমি একটা মেয়ে তো আমার ক্যারিওটাইপ হবে 46XX। হ্যাঁ, আবার যদি কেউ একজন ছেলে হয়, সে তাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার ক্যারিওটাইপ বলো, তো তোমরা জানো 46XY, এটা হচ্ছে তার ক্যারিওটাইপ। আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে একটা ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কি হবে, বা একটা টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি হবে, বা ক্যারিওটাইপকে আমরা কিভাবে এক্সপ্রেস করি। তো আমরা আমাদের বলতে হয় প্রথমে ম্যাম আমরা ক্রোমোজোমাল নাম্বার লিখি, তারপর হচ্ছে প্লাস সেক্স ক্রোমোজোম প্লাস অ্যাবনর্মালিটি যদি প্রেজেন্ট থাকে। তো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এই জিনিসটা এক্সাম্পল দিয়ে যদি একটু বলি, যে এটা ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম দুটো আমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ডাউন সিনড্রোমকে আমরা ক্যারিওটাইপ এভাবে এক্সপ্রেস করি 47XX + 21, মানে একটা নর্মাল মানুষ যার 46XX থাকার কথা, একটা নর্মাল ফিমেলের, কিন্তু যেটা আমাদের
ডাউন সিনড্রোমের যে পেশেন্ট সে একটা ফিমেল এবং তার কিন্তু 21st যে ক্রোমোজোম সেটা কিন্তু অ্যাবনর্মাল ক্রোমোজোম থাকে, কারণ 47XX প্লাস 21, তার মানে একটা ক্রোমোজোম এক্সেস আছে যার কারণে 47টা হলো, এবং 21 নাম্বার ক্রোমোজোম হচ্ছে অ্যাবনর্মালিটি। তারপর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা লিখি 45X বা 45X0। এটাই হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল ভাইবার। আর ক্যারিও টাইপিংটা আসলে কিছুই না, যে ক্যারিও it is a process of arranging each pair of homologous chromosome in a sequence, মানে একটা হোমোলগ মেটাফেজ স্টেজে আমরা হোমোলগাস সিকোয়েন্স ক্রোমোজোম গুলোকে যে সিকোয়েন্সে অ্যারেঞ্জ করি এটাই হচ্ছে ক্যারিও টাইপিং। তো এরপর আসি আমাদের আরো কিছু টার্ম আছে, যেমন ডাইসোমি, ট্রাইসোমি। এগুলো কি? ডাইসোমি মানে হচ্ছে কি আসলে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমের কয়টা করে কপি আছে, নাম্বার অফ কপি অফ এন ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম। ডাইসোমি মানে 2 কপি অফ এ ক্রোমোজোম, মানে আমাদের সেলগুলো নরমালি ডাইসোমিতে থাকে, মানে একটা ক্রোমোজোমের 2টা করে কপি থাকে, যেটা আমরা বললাম অলরেডি হোমোলোগাস ক্রোমোজোম, তাই না? আর ট্রাইসোমি মানে হচ্ছে 3টা করে কপি থাকবে, এটা কিন্তু নরমাল কন্ডিশন না। আচ্ছা, তো এটা একটা ভাইবার কোয়েশ্চেন ছিল। আবার জেনোটাইপ, ফিনোটাইপ, এই দুটো ডেফিনিশন আমাদের রিটেন এবং ভাইবার দুটো জায়গার জন্যই খুবই ইম্পর্টেন্ট। জেনোটাইপটা যদি সবার আগে আমরা বলি, জেনোটাইপ ইজ দ্য ইনহেরিটেড জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর এনি পার্টিকুলার ক্যারেক্টার। মানে আমরা যেটা ইনহেরিট করছি, যে কনস্টিটিউশনটা, জেনেটিক কনস্টিটিউশনটা আমরা ইনহেরিট করছি প্যারেন্টদের কাছ থেকে, সেটাই কিন্তু আমাদের একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য, সেটাই আমার জেনোটাইপ। আর ফিনোটাইপ মানে হচ্ছে যে সাপোজ আমি একটা আমি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি জিনকে আমার প্যারেন্টস এর কাছ থেকে ইনহেরিট করলাম, এটা আমার জেনোটাইপ। আর এটার জন্য যে আমি টল হচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে তো ক্যাপিটাল টিটা ডমিনেন্ট, সো আমি টল হলাম। যদি আমি টল হই তাহলে কিন্তু আমার এই যে ক্যারেক্টারিস্টিক, যে টল বা হচ্ছে গিয়ে একটা পার্সনের হোয়াইট বা ব্ল্যাক হওয়া, এই যে ক্যারেক্টারিস্টিক, এইটা হচ্ছে তার ফিনোটাইপ। ডেফিনিশনটা হচ্ছে এরকম: the characteristic of an individual results from an interaction between genotype and the environment. এই জেনোটাইপ এবং এনভায়রনমেন্টের ইন্টারাকশনের কারণে আমার যে ক্যারেক্টারিস্টিকটা এক্সপ্রেস হলো সেটাই আমার ফিনোটাইপ। এরপর আসি যে আরো কয়েকটা টার্ম জানতে হয়, যেমন আমাদের ট্রেটস, লোকাস, তারপর এই জিনিসগুলো একটু জানতে হয়। হোমোলোগাস ক্রোমোজোম আমরা অলরেডি বলে ফেলেছি। ট্রেট, লোকাস। আসলে ট্রেটটা কি? ট্রেটটা হচ্ছে ইট ইজ দ্য জিন ডিটারমাইন্ড ইনহেরিটেড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এই যে একটু আগে বললাম যে আমাদের জেনোটাইপের কারণে, জেনোটাইপের সাথে এনভায়রনমেন্টের ইন্টিগ্রেশন হয়ে যেই ক্যারেক্টারিস্টিকটা হলো, হ্যাঁ, সেটা হচ্ছে ফিনোটাইপ। এই ফিনোটাইপটা যে আমার এক্সপ্রেস হলো আমার মধ্যে, সেটাই হচ্ছে ট্রেট। আর লোকাসটা হচ্ছে একটা ক্রোমোজোমে জিনের যে পজিশনটা কে আমি এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে লোকাস। লোকাস মানে লোকেশন, হ্যাঁ, লোকেশন অফ জিন ইন দ্য ক্রোমোজোম, সহজে বলতে গেলে। এরপরে সেই অ্যালিলি। অ্যালিলিটা কি? অ্যালিলিটা হচ্ছে একটা পার্টিকুলার ক্রোমোজোমে আমি একটা পার্টিকুলার ক্রোমোজোমে সেম লোকাসে আমি যে অল্টারনেট জিনটা পাই, সেটাই হচ্ছে গিয়ে অ্যালিলি, মানে alternate form of gene found at the same locus on a particular chromosome. তো এটাই অ্যালিলি ডেফিনিশনটাও রিটেনে খুব আসে। আর ক্লোনটা হচ্ছে যারা একটু ভালো করো তাদের ক্ষেত্রে ক্লোনটা জিজ্ঞেস করে, যেমন ক্লোনটা আসলে জানি একটা লং পপুলেশন অফ আইডেন্টিক্যাল মলিকিউল, মানে আমার কাছে একটা সেল আছে, আমি ওই সেলের নিয়ে আরো 10টা সেল একই রকম সেল বানাবো, যেটা ওই একটা সেল থেকেই সেলের মতোই হবে। এরপরে এসে আরো কয়েকটা টার্ম আমাদের জানতে হয়, যে সেন্ট্রাল ডগমা অলরেডি আমরা বলে ফেলেছি। ডিএনএ থেকে এমআরএনএ হয়, ডিএনএ থেকে ডিএনএ হলে আমরা রেপ্লিকেশন বলি, ডিএনএ থেকে এমআরএনএ হলে আমরা ট্রান্সক্রিপশন বলি, আর এমআরএনএ বা আরএনএ থেকে প্রোটিন যেটা হয় সেটা আমার হচ্ছে ট্রান্সলেশন। আর সেন্ট্রাল ডগমাটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই যে সিনথেসিসটা হচ্ছে, ডিএনএ এর মেসেজটাকে আমরা প্রোটিনের মেসেজে কনভার্ট করছি, যে এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ফর দ্য ভাইবা। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা খুব রিটেন ভাইবার দুইটা জায়গার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোডটা কি? এটা আসলে একটা ডিকশনারি হিসেবে কাজ করে। যেমন আমরা একটা ডিকশনারিতে কি করি, যে আমরা ট্রান্সলেশন করি। যেমন আমি একটা টার্ম, আমি বাংলায় একটা ওয়ার্ড জানি, আমি ওই ওয়ার্ডের ইংলিশটাকে আমি একটু শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটা বাংলা, তার ইংলিশটা কি হয়, ঠিক তেমনি ভাবে এই জেনেটিক কোডটা হচ্ছে এমন একটা ডিকশনারি যেটা আমার 3টা নিউক্লিওটাইড বেস, ফর এক্সাম্পল CAG, এই 3টা নিউক্লিওটাইড বেসকে নিয়ে এটা দিয়ে আসলে একটা
অ্যামিনো অ্যাসিডের ভাষায়, জেনেটিক কোডটা হচ্ছে আমি নিউক্লিওটাইডের ভাষাটাকে অ্যামিনো অ্যাসিডের ভাষায় কনভার্ট করব। যেমন আমি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করি, ওরকম নিউক্লিওটাইডটাকে, যেমন সেটা হতে পারে AUG, AUGটাকে আমি মিথিওনিন, এটার ইন্ডিকেশন যে মিথিওনিন, আমি এটাতে কনভার্ট করব। এই যে ডেফিনিশনটা সহজে যদি বলি, তাহলে জেনেটিক কোড ইজ দ্য ডিকশনারি দ্যাট আইডেন্টিফাইজ দ্য কারেসপন্ডেন্স বিটুইন আ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড বেস অ্যান্ড আ সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। এবং রিটেনের জন্য কমনলি যেটা লাগে, ভাইবার ক্ষেত্রে হচ্ছে জেনেটিক কোডের ডেফিনিশন জিজ্ঞাসা করে আর প্রপার্টি গুলোর নামগুলো একটু জিজ্ঞাসা করে। আর মাঝে মধ্যে যারা একটু ভালো মার্ক দিতে চায় তাদেরকে একটু ভিতরে ঢুকে, তো প্রপার্টি গুলো তোমরা অলরেডি জানো, স্পেসিফিসিটি, ইউনিভার্সালিটি, ডিজেনারেসি অর রিডান্ডেন্সি অর এম্বিগুইটি, এই যে তিনটা ওয়ার্ড বললাম, এই তিনটা ওয়ার্ডই ভাইবাতে একটু শুনতে চায়। তারপর নন ওভারল্যাপিং, কমনলেসনেস, এইগুলো কি এবং একটু এক্সাম্পলটা একটু জানতে হয়। বিশেষ করে ইউনিভার্সালিটির এক্সাম্পলটা জানতে চাই এবং ডিজেনারেসিটির এক্সাম্পল, ডিজেনারেসির একটা এক্সাম্পল হলেও জানতে হবে। আচ্ছা, এরপরে আসি কোডন। হ্যাঁ, কোডন এবং অ্যান্টিকোডন। হ্যাঁ, কোডন এবং অ্যান্টিকোডনের ক্ষেত্রে আমি বলবো যে জিনিসটা আসলে একটু বোঝার। কোডনটা থাকে হচ্ছে আমার mRNA তে, আর অ্যান্টিকোডন যেটা, এটা আমার থাকে হচ্ছে তোমার tRNA তে। হ্যাঁ, কোডনটা হচ্ছে একটা ট্রিপলেট অফ 3 consecutive bases at different combination which forms a word called codon। আর অ্যান্টিকোডন হচ্ছে ওই যে কোডনের ট্রিপলেট, যে তিনটা কনজিকিউটিভ বেস নিয়ে যে কোডনটা হইলো, ওইটার যে কারেসপন্ডিং যে ট্রিপলেটটা হচ্ছে, যেমন ধরো তোমার AUG এর মধ্যে হচ্ছে কারেসপন্ডিং হচ্ছে, এটার এর বদলে ইউ আসছে, ইউ এর বদলে এ আসছে এবং জি এর বদলে সি আসছে, ঠিক তেমনি ভাবে এইটার যে কারেসপন্ডিং হচ্ছে, সেই কারেসপন্ডিং যে কনজিকিউটিভ ট্রিপলেট অফ 3 কমপ্লিমেন্টারি বেসেস, যেটা কমপ্লিমেন্টারি টু দ্য কোডন and present in the tRNA at different combination, সেটাই হচ্ছে অ্যান্টিকোডন। এবং ডেফিনিশনটা হচ্ছে সহজভাবে এভাবে, triplet of 3 consecutive bases complementary to the codon and present in transfer RNA different combination, এটাই হচ্ছে আমার অ্যান্টিকোডন। এবং কোডনের ভিতরে আমরা জানি একটা দুইটা টাইপ আছে, যেটা হচ্ছে সেন্স কোডন আর কিছু হচ্ছে নন সেন্স কোডন বা স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। তো তোমরা জানো টোটাল আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেই 20টা অ্যামাইনো অ্যাসিডকে টোটাল আমাদের, আর কোডন হচ্ছে গিয়ে তোমার 64টা, যার মধ্যে থেকে তোমার 3টা কোডন হচ্ছে তোমার স্টপ কোডন, যেটা তোমরা ভাইবার তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্টপ কোডন গুলোর নাম, সেটা হচ্ছে UUA, UAA, UAG and UGA। এই তিনটা হচ্ছে তোমাদের ননসেন্স কোডন বা টার্মিনেশন কোডনকে ইন্ডিকেট করে, যেটা আমি যখন ট্রান্সক্রিপশন করতে করতে এই তিনটা অ্যামাইনো অ্যাসিড পাবো, UAA, UAG বা UG এর যে কোনো একটাকে পাবো, তখন আমার ইন্ডিকেশন হচ্ছে প্রোটিন সিনথেসিসটাকে টার্মিনেট করার। আর এছাড়া বাকি যে 61টা অ্যামাইনো অ্যাসিডের জন্য যে কোডনগুলো ছিল, সেই কোডনগুলোকে আমরা বলি সেন্স কোডন, কারণ এর প্রত্যেকটাই কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। সো আমাদের কোডন এবং অ্যান্টিকোডন থেকে এইটুকুই ছিল। তারপর আসি আমাদের জেনেটিক কোড, আমরা বলেছি অলরেডি জেনেটিক কোডের প্রপার্টি এটা বলেছি। তারপর আসি ট্রান্সলেশন। প্রোটিন ট্রান্সলেশনটা আমরা জানি mRNA থেকে যে প্রোটিন সিনথেসিস হয়, এটাকে আমরা বলি ট্রান্সলেশন। এবং ট্রান্সলেশনের কিছু কম্পোনেন্ট বা র ম্যাটেরিয়ালস লাগে, তোমরা জানো mRNA লাগে, tRNA, কিছু অ্যামাইনো অ্যাসিড, এইগুলোও সুন্দরভাবে এবিসি তে দেয়া আছে, তোমরা এবিসি থেকে ডিটেলস গুলো একটু পড়বা। এবং এই যে অ্যামাইনো অ্যাসাইল tRNA সিনথেস, এইটা এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাড করতে কয়টা করে এটিপি লাগছে, তারপরে রাইবোজোমের এখানে স্টেপগুলোর ভিতরে রাইবোজোমের কিছু ফাংশন আছে, কিছু 3টা ফ্যাক্টর থাকে, ইনিশিয়েশন ফ্যাক্টর, ইলাঙ্গেশন ফ্যাক্টর, টার্মিনেশন ফ্যাক্টর। আর mRNA এর ভিতরে tRNA এর ভিতরে কোনটার ফাংশনটা কি, আমরা জানি mRNA তে তো কোডনটাকে ইন্ডিকেট করছে, ট্রান্সফার RNA-টা হচ্ছে আমার ট্রান্সফার করছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে। তো স্টেপের ক্ষেত্রে আমি যেটা বলবো, কখনোই ভাইভাতে ডিরেক্টলি স্টেপ অফ ট্রান্সলেশন এটা কিন্তু কখনোই বলে না, বরং আমাদের জিজ্ঞাসা করে কিছু ছোট ছোট প্রশ্ন। এই ট্রান্সলেশনের থেকে ছোট ছোট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন আমরা জানি অলরেডি এখানে কিছু ইনিশিয়েশন কমপ্লেক্স আছে, কিছু প্রি ইনিশিয়েশন, সবার আগে প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স হয়, সেখান থেকে কিছু ইনিশিয়েশন কমপ্লেক্স হয়, এগুলোর কনস্টিটিউয়েন্ট গুলো কি কি থেকে এই কনস্টিটিউয়েন্ট গুলো হচ্ছে। তারপর ইলংগেশনের থেকে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে কিছু সাইট থাকে, এ সাইট, তারপরে পি সাইট এবং ই সাইট। হ্যাঁ,
এটা দেখবা খুব সুন্দরভাবে লিভিং কোডে দেওয়া আছে, এবং এই তিনটা সাইটের কোন সাইটের নামটা আসলে কেন এ সাইট হয়েছে, কেন পি সাইট আর কেন ই সাইট বা এক্সিট সাইট হয়েছে, এটা একটু ভাইবার জন্য জিজ্ঞাসা করে। তার মানে স্টেপ অফ ট্রান্সলেশন কখনোই আসে না। তো তোমরা জানার জন্য এখান থেকে ছোটখাটো কোশ্চেন যারা একটু ভালো করো ভাইবাতে তাদের জন্য লাগবে। আচ্ছা, তারপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আরেকটা, আর বেশি নাই, সেটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন যেটা। হ্যাঁ, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশনটা আমাদের একটু লাগে, কারণ এখানে এটা রিটেনের জন্য এবং ভাইবার জন্য দুইটা পার্টের জন্যই লাগে। তো এখানে কিছু ম্যাচুরেশন হয়, যেমন ইলংগেশনের সময় কিছু চেঞ্জ আসে যে আমরা জানি অলরেডি। ম্যাচুরেশন গুলোর ক্ষেত্রে যেমন আমাদের যে এন টার্মিনাল এন্ডে যে আমরা জানি সব অ্যামাইনো অ্যাসিডের শুরুতেই, সব প্রোটিনের শুরুতেই ইনিশিয়েটিং অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে মিথিওনিন। এই মিথিওনিনটাকে আমরা রিমুভ করে দিই, তারপর আমরা কিছু লিমিটেড প্রোটিওলাইসিস করি, যেমন আমাদের পেপসিনোজেনটাকে আমরা পেপসিনে কনভার্ট করি। তারপর হচ্ছে কিছু কোভ্যালেন্ট মডিফিকেশন করা হয়, যেমন হাইড্রোক্সিলেশন, গামা কার্বক্সিলেশন, গ্লাইকোসাইলেশন, ফসফোরাইলেশন, অ্যাসিটাইলেশন, এগুলো একটু এক্সাম্পল জানতে চাই। এবং এই কোভ্যালেন্ট মডিফিকেশনটা ভাইভাতে খুব জিজ্ঞাসা করে। আর রিটেনের জন্য শর্ট নোট বা যে কোনো কোয়েশ্চেন হিসাবে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশনটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের আর কিছু জিনিস একটু জানতে হবে, যদি আমরা সিরিয়ালি বলি, যেমন আমাদের মিউটেশন সম্পর্কে একটু জানতে হবে। মিউটেশন থেকে এত ডিটেলস লাগে না, যেমন মিউটেশনের ডেফিনেশন লাগে, ক্লাসিফিকেশন আর কস্ট একটু লাগে। তো এটা রিটেনের জন্য বেশি লাগে। যেমন মিউটেশন হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। এবং কজ যদি বলি, যেমন আমরা জানি কিছু মিউটাজেনিক এজেন্ট আছে, সেগুলো এক্সপোজারে হতে পারে, যেমন রেডিয়েশন, সেটা এক্স রে, গামা রে বা ইউভি রে। তারপর কিছু কেমিক্যাল মিউটাজেন আছে, যেমন ফুড এডিটিভস, বেনজিন, ফরমালডিহাইড। এই এডিটিভ গুলো না, এই যে মিউটেশনের কজ গুলো যেগুলো, এগুলো কিন্তু এমসিকিউ তে খুব জিজ্ঞাসা করে, আবার ভাইভাতেও মাঝে মধ্যে কজ গুলো একটু জিজ্ঞাসা করে। তো তোমরা কজ গুলো একটু পড়ো। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা জানি মেইনলি হচ্ছে তিন ধরনের। যদি আমরা হচ্ছে প্রথমেই ডিভাইড করি, তাহলে এখানে জিনোমিক মিউটেশন থাকে, ক্রোমোজোমাল মিউটেশন থাকে, আর হচ্ছে জিন মিউটেশন থাকে। হ্যাঁ, তো জিন মিউটেশনটা আমাদের একটু জানতে হয়। যে জিন মিউটেশনের ক্ষেত্রে আমরা ফার্দার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন আর একটা হচ্ছে আদার। তো পয়েন্টের ভিতরে তিনটা আছে এবং আদার্স এর ভিতরেও তিনটা আছে। পয়েন্টস এর ভিতরে আমরা জানি সাইলেন্ট মিউটেশন আছে, কিছু মিসসেন্স মিউটেশন, আর কিছু হচ্ছে ননসেন্স মিউটেশন। আর আদার এর মধ্যে ফ্রেমশিপ মিউটেশন, ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশন, আর হচ্ছে স্প্লাইস সাইট মিউটেশন। এই মিউটেশন গুলো আসলে কি হচ্ছে এই মিউটেশন গুলোর ভিতরে, এটা একটু জানতে হবে। জাস্ট মেকানিজমটা খুব শর্টলি এবং একটা এক্সাম্পল, শেষ, এতটুকু জানলেই যথেষ্ট। এবং মিউটেশনের ইফেক্টে কি হয়, এইটা আমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো অলরেডি যে মিউটেশন হলে আমাদের কি হবে, জেনেটিক ডিজিজ গুলো হবে, তারপরে এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হয়ে যায়, আমাদের অ্যান্টিজেনিসিটিতে চেঞ্জ আসে, মরফোলজিতে চেঞ্জ আসে, তারপরে আমাদের বডির অ্যান্টিজেন সাসেপ্টিবিলিটিটা চেঞ্জ হয়ে যায়। মোটামুটি আমাদের ওভারঅল যে মিউটেশন গুলো হয়, এগুলো কিন্তু ম্যালিগনেন্সি দিকে চলে যায়, মানে ক্যান্সার কজ করে। তো এরপর যেটা আমাদের লাগে সেটা হচ্ছে বায়োটেকনোলজি। আসলে এখানে মেইনলি ইম্পর্টেন্ট রিকম্বিনেন্ট যে ডিএনএ, এটা তো এটা যারা একটু ভালো করো তাদের জন্য। রিকম্বিনেন্ট ডিএনএটা মাঝে মধ্যে শর্ট নোটে চলে আসে এবং রিটেনের জন্য আসে। বিশেষ করে এখানে একটা আছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে এনজাইমটা আছে, এই এনজাইমটার সম্পর্কে আদ্যপান্ত সবই জানতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিটেন এবং ভাইবার দুইটা কলামের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলো কিন্তু ব্যাকটেরিয়াল এনজাইম, যেগুলো আমাদের স্পেসিফিক কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তে, সেগুলোকে কিন্তু কিছু স্মল সেগমেন্টে ডিভাইড করে ফেলে। এবং এগুলা কিছু কিন্তু স্পেসিফিক নিউক্লিওটাইডের জন্য কিন্তু স্পেসিফিক থাকে। এবং এটাকে আমরা কেন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলছি, এটা কিন্তু খুব ভাইভাতে লাগে। যেমন রেস্ট্রিকশন বলছি কারণ এটা কি বলবো, রেস্ট্রিকশন সাইট যেটা, সেই রেস্ট্রিকশন সাইটকে কাট করে এবং গ্রোথ অফ দ্য যে ব্যাকটেরিওফাজ যে থাকে, ব্যাকটেরিওফাজের গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে, এই জন্য আমরা এটাকে বলি রেস্ট্রিকশন ওয়ার্ডটা ইউজ করা হয়। আর এন্ডোনিউক্লিয়াস মানে তো বুঝতেই পারছো যে ফসফোডাইএস্টার যে বন্ডটা আছে সেটাকে মানে কাট করে বা ক্লিভেজ করে, এই জন্য আমরা নিউক্লিয়াসের ভিতরে ফসফোডাইএস্টার বন্ডগুলোকে ক্লিভেজ করে, এই জন্য আমরা একে বলি এন্ডোনিউক্লিয়াস। সো এটা কিন্তু একটা ভাইবার কোয়েশ্চেন যে ওয়াই ডু উই কল ইট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এনজাইমটার নাম এমন কেন।
তো এটা আমাদের একটু বলতে হবে। আর প্যালিন্ড্রোম জিনিসটা কি এটা একটু জিজ্ঞাসা করে। যেমন প্যালিন্ড্রোমটা হচ্ছে একটা সিকোয়েন্স যেটা আমরা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে পড়ি তাও যা হবে, আবার 3 প্রাইম থেকে কমপ্লিমেন্টারি 3 প্রাইম থেকে 5 প্রাইম স্ট্যান্ডে, কমপ্লিমেন্টারি স্ট্যান্ডে 3 প্রাইম থেকে 5 প্রাইমে পড়লেও তাই হবে, মানে আইডেন্টিক্যাল হবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে ক্লোনিং। অলরেডি আমরা বলে ফেলছি ক্লোনটা কি, এবং ক্লোনিংটা আসলে সিলেক্টিভ অ্যাম্পলিফিকেশন অফ স্পেসিফিক ডিএনএ ফ্রেগমেন্ট, এবং এই স্পেসিফিক ফ্রেগমেন্টটাকে আমরা স্পেসিফাই করে দিই যে আমরা এই ফ্রেগমেন্টটাকে নিয়ে আসলে ক্লোনিং করব, আমাদের কিছু অ্যাক্টিভিটির জন্য আমাদের লাগে। এবং বায়োলজিক্যাল ক্লোনিং এর কিছু রিকোয়ারমেন্ট, বায়োলজিক্যাল ক্লোনিংটা আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে রিকোয়ারমেন্টটা যেমন আমাদের লাগে, যেমন একটা টার্গেট ডিএনএ থাকতে পারে যেটা আমরা ক্লোনিং করব, একটা ভেক্টর লাগবে, সেটা হতে পারে প্লাজমিড, কসমিড। ভেক্টর সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, ভেক্টরটা শর্ট নোটে মাঝে মধ্যে আসে, এবং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস লাগবে ওই স্পেসিফিক স্পেসিসের জন্য, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা লাগে। এবং আরেকটা এনজাইম লাগে, সেটা হচ্ছে লাইগেস। তো প্লাজমিড এবং ভেক্টর এই দুটো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্লাজমিডটা কি, এটা ভাইভাতে খুব জিজ্ঞাসা করে। ইট ইজ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক এলিমেন্ট মেড অফ সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং এটাকে এই প্লাজমিডটাকে ক্লিভ করতে আমাদের লাগে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর আসি ভেক্টর। ভেক্টরের যে বললাম, ভেক্টরের প্রপার্টি আমাদের জানতে হবে, এবং এই ভেক্টরটার অবশ্যই একটা আলাদা রেপ্লিকেশন করার, অটোনোমাস রেপ্লিকেশন করার একটা অ্যাবিলিটি থাকতে হবে। তারপর এখানে স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্সের রিকগনিশন করার জন্য স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম লাগবে। আবার কিছু এটার মধ্যে অবশ্যই একটা জিন থাকতে হবে যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি পরে জেনেটিক প্রোব দিয়ে। এবং কমনলি কিছু আমাদের ভেক্টরের নাম অলরেডি আমরা বলে ফেলছি, যেমন প্লাজমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ, এগুলা আমাদের নর্মালি আমরা ডিল করি। ক্লোনিং এর স্টেপগুলো যারা একটু ভালো করতে চাও তাদের জন্য লাগবে। এবং অ্যাপ্লিকেশন, এই রিকম্বিনেন্ট ডিএনএ বা বায়োলজিক্যাল ক্লোনিং বা পিসিআর যাই বলো না কেন, এটার অ্যাপ্লিকেশন কিন্তু আলটিমেটলি ওভারঅল সেম। এটা রিটেনের জন্য, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি, আমাদের একটা নোমেনক্লেচার আছে, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম গুলো আছে, সেগুলোকে আমরা যে নোমেনক্লেচারে বলি, যেমন ধরো একটা এক্সাম্পল আমরা কমনলি আমাদের ভাইভাতে জিজ্ঞাসা করি, ইকো-R1, যেটা আমরা এস্টেরিশিয়া কোলাই থেকে পাই, সেটা আমরা এই এস্টেরিশিয়া, এটার নামটা আসলে কি আসে, ফার্স্ট যে লেটারটা যে ইকো বা ই, এটা আমরা আসলে জেনাস, ব্যাকটেরিয়ার যে জেনাস, সেই জেনাসের নামে হয়। সেকেন্ড যে লেটার সেটা আসলে আসে আমার মানে সিও, ইকোর ভিতর ই ফার্স্ট লেটার, সেটা আসতেছে ব্যাকটেরিয়ার জেনাস থেকে, আর কো এটা আসতেছে ব্যাকটেরিয়ার স্পেসিস নেম থেকে, কোলাইয়ের কো আসে। আর তারপর যেটা থাকে যে R1, যেটা এটা আসলে স্ট্রেনকে ইন্ডিকেট করে, যেমন স্ট্রেনটা হচ্ছে আর টাইপ স্ট্রেন, কোলাই ব্যাকটেরিয়ার আর টাইপ স্ট্রেনটা হচ্ছে ইকো-R1। এবং ফাইনালি আমরা একটা আর এবং ফাইনালি যে 1 বলছি, এটা আসলে একটা অর্ডার ইন হুইচ দ্য এনজাইম ওয়াজ ডিটেক্টেড, মানে আমরা এই এনজাইমটাকে যে ডিসকভার করেছি, এই রেস্ট্রিকশন এনজাইমটাকে যে ডিসকভার করলাম, এটা কত নাম্বার অর্ডার ছিল, এটা কি ফার্স্ট ডিসক্রাইব হলো না সেকেন্ডলি। যদি যেহেতু ইকো-R1 এটা হচ্ছে এস্টেরিশিয়া কোলাই থেকে ফার্স্ট হয়েছে, তাই আমরা এটাকে 1 বলতেছি। সো এই নোমেনক্লেচারটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যারা একটু ভালো করো তাদের জন্য। এরপর আসি পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের রিকোয়ারমেন্ট, স্টেপ গুলো একটু লাগে, এবং কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই স্টেপ গুলো কাজ করছি আমরা, সেটা আমাদের একটু রিটার্নের জন্য, ভাইবার জন্য লাগে। পলিমারেজ চেইন রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাও ভাইবার জন্য খুব লাগে। আর রিটেনের জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লোনিং এবং পিসিআর এর মধ্যে পার্থক্যটা কি। তো এরপর যেটা আমাদের একটু লাগে, যারা একটু ভালো করো তাদের জন্য, সেটা হচ্ছে আমার জেনেটিক ডিসঅর্ডার। কিছু আছে কনজেনিটাল ডিসঅর্ডার আর কিছু আছে ফ্যামিলিয়াল ডিসঅর্ডার, হ্যাঁ। এবং ক্লাসিফিকেশন যদি বলি, তাহলে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার ক্লাসিফিকেশনটা আমাদের খুবই লাগে পাইবার জন্য বা শর্ট নোটের জন্য। এই ক্লাসিফিকেশনটা তোমরা একটু করবা, কোনটা হচ্ছে ক্রোমোজোমাল বা সাইটোজেনিক ডিসঅর্ডার, কোনটা সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলা হয় এটাকে, আবার কিছু বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল বা পলিজেনিক ডিসঅর্ডার। তো এই প্রত্যেকটা টাইপ গুলোর সাব টাইপ কি কি আছে, এবং প্রত্যেকটার সাব টাইপের কিছু এক্সাম্পল, এটা আমাদের একটু জানতে হয়। কোনটা অটোসোমাল ট্রাইসোমি, কোনটা সেক্স ক্রোমোজোমাল ট্রাইসোমি, তারপর ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোমে কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এগুলো হচ্ছে যারা একটু ভালো করো তোমরা তাদের জন্য লাগে। তারপর আর কিছু টার্ম আছে, যেমন RFLP, রেস্ট্রিকশন ফ্রেগমেন্ট লেন্থ পলিমরফিজম। এটা একটা জেনেটিক ভ্যারিয়েন্ট যেটা অবজার্ভ করা যায় বাই মানে ডিএনএটাকে কিছু ফ্রেগমেন্টে ডিভাইড করে আমরা কিছু
রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটাকে আলাদা করতে পারি, এবং এইটার ভ্যারিয়েশন দিয়ে আমরা কিন্তু একটা একটা সিঙ্গেল পার্সনের ডিএনএ কে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এটা ফরেন্সিক মেডিসিনে ক্রিমিনাল আইডেন্টিফিকেশনে খুবই কমনলি ইউজ হয়, এবং এটা প্যাটার্নিটি টেস্টিং এর জন্য, তারপর টিস্যু টাইপ ম্যাচিং এর জন্য কিন্তু খুব ইউজ হয়। আরএফএলপিটা যারা ভালো করো এবং ভিএনটিআর যারা এটা একটু ভালো পারো তাদের জন্য, মানে যারা ভালো মার্কস পেতে চাও বা ভালো ভাইবা দাও তাদের জন্য আরএফএলপি ভিএনটিআরটা লাগে। ভিএনটিআরটার আরেকটা নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এটার ফুল ফর্ম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। এটাও হচ্ছে গিয়ে একটা ডিএনএ এর ক্ষেত্রে কিছু একটা স্পেসিফিক ফ্যামিলির ডিএনএ এর ক্ষেত্রে দেখা যাবে স্পেসিফিক স্পেসিসের জন্য স্পেসিফিক ভিএনটিআর থাকবে। যেমন আমি বা আমার ফ্যামিলির একজন রিলেটিভের সাথে যদি আমার ডিএনএটাকে ম্যাচ করা হয় তাহলে দেখা যাবে তার ভিএনটিআর আর আমার ভিএনটিআর মধ্যে খুবই সিমিলারিটি আছে। আচ্ছা, এরপর আসি মেন্ডেলস ল। মেন্ডেলের দুইটা ল আছে তোমরা জানো। ফার্স্ট ল যেটাকে আমরা বলি ল অফ সেগ্রিগেশন, আর সেকেন্ড ল কে আমরা বলি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এইটা মাঝে মধ্যে রিটেনে চলে আসে মেন্ডেলস ল। এইটা একটু যেহেতু ল সেহেতু আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি না, সো এটাকে হুবহু লিখতে হবে। এরপর আসি ডিএনএ রিপেয়ার। এটা যারা একটু ভালো করো তাদের জন্য এটা একটু লাগে, যে আমরা ডিএনএ ড্যামেজের যেটা বললাম ডিএনএ রিপেয়ারের কিছু স্টেপ আছে। যেমন সবার আগে আমরা মিসম্যাচের জায়গাটাকে আইডেন্টিফাই করি এবং তারপর ওই ড্যামেজটাকে রিমুভাল করি, এবং তারপর এই যে রিমুভাল করার পর যে গ্যাপটা তৈরি হলো এটাকে ডিএনএ পলিমারেজ 1 দিয়ে এই গ্যাপটাকে ফিলিং করা হয়, এবং ফাইনালি এই যে নিক্স যে ক্রিয়েট হয়ে গেল সেই নিকগুলাকে আমরা লাইগেশন, ডিএনএ লাইগেশনের মাধ্যমে লাইগেজ করা হয়। সো এই স্টেপগুলো তোমরা একটু জেনে রাখতে পারো যারা একটু ভালো করো তাদের জন্য। মোটামুটি এই ছিল টোটাল জেনেটিক্স। ইনশাল্লাহ এতটুকু পড়লে আশা করা যায় তোমাদের সবকিছু ইনশাল্লাহ কমন পড়বে। সো আজকে আর না, তোমরা নেক্সট সেশনটা ইনশাল্লাহ আমাদের তো জেনেটিক্স মোটামুটি সবগুলো জেনেটিক্স নিয়ে আমাদের মোটামুটি বায়োকেমিস্ট্রি সবগুলো কার্ডই হয়ে গেল। এরপর ইনশাল্লাহ লাস্ট সেশন যেটা 45 মিনিটস বায়োকেমিস্ট্রি, সেটা ইনশাল্লাহ তোমাদের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব। তো সবাইকে সেই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।